কয়েক সপ্তাহ আগে ওসাকার একটা হাই এন্ড ম্যাটেরিয়াল এক্সপোতে অতি হালকা কার্বন ফাইবারের একটা ডিসপ্লের সামনে দাঁড়িয়েছিলাম। প্রধান প্রকৌশলী, যিনি তার জীবনের ৩০টা বছর বেসামরিক অ্যারোস্পেসের যন্ত্রাংশ নিখুঁত করার পেছনে ব্যয় করেছেন, তিনি অত্যন্ত শান্ত এবং অনেকটা কাব্যিক অহংকারের সাথে হারমোনি বা সম্প্রীতি আর সিভিলিয়ান কানেক্টিভিটির কথা বলছিলেন। আচ্ছা। তার কাছে এই মেটেরিয়ালটা ছিল জ্বালানি সাশ্রয়ী কমিউটার জেটের ভবিষ্যৎ। এটা ছিল কয়েক দশক ধরে চীনা জাপানের এক নিখুঁত প্রতিচ্ছবি, অত্যন্ত সূক্ষ্ম, উদ্ভাবনী এবং কঠোরভাবে নিরাপদভাবে শান্তিপূর্ণ। কিন্তু এরপরই কথোপকথনের মোড় ঘুরে যায়। ঠিক কি হয়েছিল তখন? প্যারেন্ট কংগ্লোমারেটের একজন অপেক্ষাকৃত তরুণ এক্সিকিউটিভ এগিয়ে আসেন, নিজের ঘোরের দিকে তাকান এবং একটা ট্যাবলেটে সম্পূর্ণ ভিন্ন এক সেটের স্কিম্যাটিক্স বা নকশা বের করেন। কোনোরকম দ্বিধা ছাড়াই তিনি সেই একই কার্বন ফাইবারকে একটা দূরপাল্লার স্টিলথ ড্রোনের ফিউজলেজ আর একটা সার্ফেস টু সার্ফেস মিসাইল সিস্টেমের আবরণের ওপর ওভারলে করতে শুরু করেন। মানে পুরোপুরি অন্য একটা দ্বীপ। একদম। বয়স্ক প্রকৌশলী কোনো আপত্তি জানাননি। তিনি কেবল বুথের ছায়ায় পিছিয়ে যান। তার চেহারা ছিল ভাবলেশহীন। তরুণ এক্সিকিউটিভ কথা বলছিলেন অপারেশনাল থ্রুপুট আর ফ্রিকশন কস্ট বা ঘর্ষণ ব্যয়ের অবসান নিয়ে। যখন দেশের শান্তিবাদী অবস্থানের কথা উল্লেখ করা হয়, তখন তিনি একটা শীতল, অভ্যস্ত হাসি দিয়ে বলেন, এই যুগে পিস ডিভিডেন্ড বা শান্তির লভ্যাংশ হল কৌশলিক ঘাটতিরই একটা নাম। সাংঘাতিক একটা কথা। হ্যাঁ, বেসামরিক কারুশিল্পে একজন কারিগরের অহংকার থেকে শুরু করে একজন এক্সিকিউটিভের কিল চেইন বা হত্যার সমীকরণের দিকে এই আকস্মিক নিরাসক্ত বাঁকটা ছিল চরম ধাক্কা দেওয়ার মতো। এটা কেবল ব্যবসায়িক কৌশলের পরিবর্তন ছিল না, মনে হচ্ছিল যেন একটা দেশের আত্মাকে রিয়াল টাইমে নতুন করে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। কারণ ওই শান্তি সম্মিলন নিয়ে তো কোনো বোর্ডরুমে বিতর্ক হচ্ছিল না। ঠিক তাই, এটা ভেঙে ফেলা হচ্ছিল সেই একই কারখানাগুলোর দ্বারা যা আধুনিক বিশ্বকে নির্মাণ করেছে। এটা একটা ভাবনার জন্ম দেয় যে কি ঘটবে যখন বিশ্বের সবচেয়ে উন্নত হাই গ্রেড ওয়ার্কশপ সিদ্ধান্ত নেবে যে তাদের নিরপেক্ষতা আর বহনযোগ্য নয়। জাপান এখন আর বিশ্বের নীরব সেন্সর আর ক্যামেরা সরবরাহকারী হিসেবে সন্তুষ্ট নয়। তারা নিজেদের সামরিকভাবে প্রস্তুত করছে। হ্যাঁ, এটি নিজেকে অ্যালগোরিদম এবং স্টিলের একটা দুর্ভেদ্য শিল্পদুর্গে রূপান্তরিত করছে। এবং এই পরিবর্তনের অন্তর্নিহিত যুক্তিটি যে কারো ধারণার চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। ওসাকার ওই প্রদর্শনীতে তরুণ এক্সিকিউটিভ যে পরিভাষাগুলো ব্যবহার করেছিলেন সেগুলো কিন্তু নিছক কোনো কর্পোরেট বুলি নয়। তিনি যখন কিল চেইন এবং অপারেশনাল থ্রুপুট এর কথা বলছিলেন, তখন তিনি মূলত যুদ্ধের পুরো সাপ্লাই চেইনকে একটা ব্যবসায়িক মডেলে পরিণত করার কাঠামোগত রূপান্তরের দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। মানে এই সামরিক পরিভাষাগুলো নিয়ে একটু গভীরে যাওয়া দরকার। সামরিক কাঠামোর বাইরে থাকা সাধারণ দৃষ্টিকোণ থেকে এই কিল চেইন বা অপারেশনাল থ্রুপুট বলতে আসলে কি বোঝায়? কিল চেইন হলো একটা সামরিক কাঠামোর একেবারে গোড়ার দিককার ধারণা। একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, তার অবস্থান ট্র্যাক করা, আক্রমণের সিদ্ধান্ত নেওয়া, অস্ত্র নিক্ষেপ করা এবং সবশেষে লক্ষ্যবস্তু ধ্বংস করা, এই পুরো ধারাবাহিক প্রক্রিয়াটিই হলো কিল চেইন। আচ্ছা। আর অপারেশনাল থ্রুপুট হলো এই কিল চেইনকে কত দ্রুত, কত নিখুঁতভাবে এবং কত কম খরচে পরিচালনা করা যায় তার একটা গাণিতিক হিসাব। ওই তরুণ এক্সিকিউটিভ মূলত বোঝাচ্ছিলেন যে বেসামরিক বিমানের জন্য তৈরি হালকা কার্বন ফাইবার এখন একটা মিসাইলকে আরও দ্রুত এবং রাডারের চোখ এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করবে। তো এই যে একটা বিশাল পরিবর্তন, এটা কিন্তু শুধু এক্সপোতে সীমাবদ্ধ নেই। টোকিওর ইচিগায়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের ভেতরের দৃশ্যপটও এখন পুরোপুরি বদলে গেছে। ধরুন, গভীরের একটা জানালাবিহীন অফিসে বসে থাকা একজন মাঝারি সারির আমলার কথা। যার ডেস্কের থার্মাল প্রিন্টার থেকে দূরপাল্লার স্ট্রাইক সক্ষমতার জন্য প্রকিউরমেন্ট ডিরেক্টিভ বা ক্রয়ের নির্দেশিকা প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। একদম। অথচ এক দশক আগেও এমন একটা কাগজ ছিল একটা জীবন্ত রাজনৈতিক হ্যান্ড গ্রেনেডের সমতুল্য, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। কারণ জাপানের সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদে তো রাষ্ট্রীয় সংঘাত সমাধানের জন্য যুদ্ধকে চিরতরে ত্যাগ করার কথা বলা হয়েছে। তাই আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি ছিল জাপানি রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর বিষয়। এই ধরনের কোনো সিদ্ধান্ত ন্যাশনাল ডায়েট বা পার্লামেন্টে পৌঁছালে সেটা মাসের পর মাস স্থবির হয়ে থাকত।
সিস্টেমটা এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যেন সামরিকীকরণের যে কোনো চেষ্টা নিজ থেকেই আমলাতান্ত্রিক লাল ফিতায় আটকে যায়। আসলে এখন কিন্তু সেই আমলা কোনো বিতর্ক ছাড়াই তার ডিরেক্টরের সিল বা হ্যাঙ্কো স্ট্যাম্প তুলে নিয়ে নির্দেশের ওপর বসিয়ে দিচ্ছেন। ওই যান্ত্রিক শব্দটাই প্রমাণ করছে যে পুরনো আমলাতান্ত্রিক স্থবিরতার জায়গা এখন নিয়ে নিয়েছে নির্বাহী দক্ষতা। এই পুরো ব্যাপারটা দেখে আমার একটা উপমার কথা মনে পড়ছে। মানে এটাকে একটা কর্পোরেট হস্টাইল টেকওভারের সাথে তুলনা করা যেতে পারে। ও আচ্ছা, কিভাবে? ধরুন, ডায়েট বা পার্লামেন্ট হল বোর্ড অফ ডিরেক্টরস, যারা পুরনো শান্তিবাদী নিয়মের প্রতিনিধিত্ব করে। আর নির্বাহী শাখা মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় হল এক্সিকিউটিভ। তারা দেখছে যে বাজারের খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, মানে আঞ্চলিক অস্থিরতা বাড়ছে। তাই তারা বোর্ডকে এড়িয়ে জরুরি ক্ষমতার মাধ্যমে নিয়ম পরিবর্তন করে সরাসরি কাজ শুরু করে দিচ্ছে। ঠিক তাই, কিন্তু কোনো রকম জনরোষ বা পার্লামেন্টারি অচলাবস্থা ছাড়াই তারা কিভাবে এত দ্রুত এই আইনগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে? এর পেছনে একটা খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক ভিত্তি আছে। ওই আমলার দাদার প্রজন্মের কথা চিন্তা করলে ব্যাপারটা পরিষ্কার হয়। যারা ১৯৪৫ সালে টোকিওর ফায়ার বম্বিংয়ের ভয়াবহতা দেখেছেন, তারা জানেন যে রাজনৈতিক বিতর্ক যতই উচ্চস্বরের হোক না কেন, সরকারের সিদ্ধান্তহীনতা বা অপারগতা তার চেয়েও বেশি মারাত্মক। মানে আধুনিক যুদ্ধের প্রকৃতি তো আমূল বদলে গেছে। হ্যাঁ, হাইপারসনিক গ্লাইডার, সাইবার অ্যাটাক বা ড্রোন সোয়ার্মের মতো আক্রমণগুলো এত দ্রুত বটে যে পার্লামেন্টে ৬ মাস ধরে বিতর্ক করার মতো সময় আর অবশিষ্ট নেই। তাই তারা আইন পরিবর্তন করছে না, সেগুলোকে কেবল আর্কাইভ বা এড়িয়ে যাচ্ছে। আর ঠিক এই সময়ের অভাব পূরণের জন্যই রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর এবং ২০২৪ সালের মার্চে এমন কিছু আইন সংশোধন করা হয়েছে, যার ফলে এখন GCAP বা গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের মতো 6th জেনারেশন স্টিলড ফাইটার জেট তৃতীয় কোনো দেশের কাছে রপ্তানি করা যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পার্লামেন্ট থেকে সরে গিয়ে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর কর্পোরেট রিসার্চ ল্যাবগুলোর হাতে চলে গেছে। ডায়েটকে এখন কেবল ঘটনার পর জানানো হয়। হ্যাঁ, যাকে বলে পোস্ট ফ্যাক্টো নোটিফিকেশন। কিন্তু কারখানার ফ্লোরে এই বাস্তবতার প্রয়োগটা কিভাবে হচ্ছে? মানে সেখানে তো প্রাইভেট কোম্পানিগুলো কাজ করছে। এখানেই আসে গোকো বা গভর্নমেন্ট ওন কন্ট্রাক্টর অপারেটেড মডেলের কথা। 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করা তো আর সাধারণ কোনো প্রজেক্ট নয়। তাই সরকার নিজের খরচে জমি কিনছে, ভারী কারখানা তৈরি করছে, সিএনসি মেশিন বসাচ্ছে, আর প্রাইভেট কোম্পানিগুলো সেখানে শুধু অপারেশন পরিচালনা করছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। মানে সাধারণ গাড়ি বা ইলেকট্রনিক্স কারখানার ক্ষেত্রে তো প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের মালিকানাতেই কারখানা চালায়। প্রতিরক্ষা খাতের ক্ষেত্রে সরকার কেন কংক্রিট আর স্টিলের মালিকানা নিজের কাঁধে নিচ্ছে? কারণটা হলো অর্থনৈতিক ঝুঁকি আর সামাজিক কলঙ্ক। জাপানের শান্তিবাদী সমাজে কোনো কোম্পানি প্রকাশ্যে অস্ত্র নির্মাণ শুরু করলে সেটা তাদের সাধারণ পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আর আগে তো প্রতিরক্ষা চুক্তিতে মুনাফার হারও খুব কম ছিল। হ্যাঁ, মাত্র ৫% কাছাকাছি। তাই গত ২০ বছরে প্রায় ১০০টি বড় প্রাইভেট কোম্পানি প্রতিরক্ষা খাত ছেড়ে দিয়েছিল। গোকো মডেল এই সমস্যার সমাধান দেয়। সরকার কারখানার মেশিনের অবচয়ের বিশাল খরচ নিজে বহন করছে, ফলে শান্তির সময় কোম্পানিগুলো বিশাল বিনিয়োগের হাত থেকে বাঁচছে। আর যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন সরকারকে কোনো প্রাইভেট সিইওর সাথে দরকষাকষি করতে হবে না, মুহূর্তের মধ্যে উৎপাদন বাড়িয়ে দেওয়া যাবে। এই প্রস্তুতির মাত্রাটা তো বাজেটের দিকে তাকালেই বোঝা যায়। প্রতিরক্ষা বাজেট ঐতিহাসিক ১% জিডিপি ক্যাপ ভেঙে ১৮.৩ ট্রিলিয়ন ইয়েন করা হয়েছে। মানে প্রায় $১১৮ বিলিয়ন সমতুল্য। আর শুধু তাই নয়, ২% জিডিপির লক্ষ্যমাত্রা ২০২৭ সালের বদলে ২০২৫ সালেই অর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ১৩০টি অত্যন্ত সুরক্ষিত গোলাবারুদ ডিপো তৈরি করছে। এই তাড়াহুড়োটা বেশ স্পষ্ট। ঠিক, তবে শুধু অর্থ আর কারখানার দেয়াল দিয়ে তো আধুনিক অস্ত্র তৈরি হয় না। এর জন্য মেধা আর প্রযুক্তিও লাগে। আর এখানেই সামরিক এবং বেসামরিক খাতের মধ্যে একটা মিলিটারি সিভিল ফিউশন ঘটছে। হ্যাঁ, কানাগাওয়া প্রিফেকচারের একটা সেমিকন্ডাক্টর ফার্মের লিড রিসার্চার হ্যানার গল্পটা এর একটা বড় প্রমাণ। তার মেকানিক্যাল কিবোর্ডে লেগে থাকা ইন্ডাস্ট্রিয়াল গ্রিজের দাগ প্রমাণ করে যে তার তৈরি কোডগুলো সরাসরি ভারী সিএনসি মেশিনের সাথে যুক্ত।
তার ল্যাবের একটা প্রজেক্ট তো সম্পূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। তারা স্বয়ংক্রিয় ডেলিভারি ড্রোনের জন্য একটা অপটিক্যাল সেন্সর তৈরি করেছিল, যেন সেটা পথচারীদের এড়িয়ে সাবধানে পার্সেল পৌঁছে দিতে পারে। হ্যাঁ, কিন্তু অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সেই একই সেন্সরকে এখন লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোনের টার্গেটিং সিস্টেমে রূপান্তর করা হচ্ছে। মানে যে প্রযুক্তি তৈরি হয়েছিল মানুষকে বাঁচানোর জন্য, সেটাকেই সরাসরি মানব লক্ষ্য করে আঘাত হানার জন্য প্রোগ্রাম করা হচ্ছে। এটা তো একটা বিশাল সাংস্কৃতিক দ্বন্দ্ব। ৭০ বছর ধরে গড়ে ওঠা একটা শান্তিবাদী ইঞ্জিনিয়ারিং সংস্কৃতি তো আর রাতারাতি মুছে ফেলা যায় না। হয়তো সরকারি অর্থে দেউলিয়াত্ব থেকে রক্ষা পেয়েছে, কিন্তু এই স্ট্র্যাটেজিক অটোনমি তাদের জন্য একটা মনস্তাত্ত্বিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। দুপুরের খাবারের আড্ডাগুলো এখন প্রাণঘাতী প্রযুক্তিগত মনুসংযোগে পরিণত হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও এই ফিউশন দেখা যাচ্ছে, যেমন স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস সিস্টেম, যা বাণিজ্যিক স্যাটেলাইটকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল, তা এখন হাইপারসনিক মিসাইলের গতিপথ শনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে। আর গ্যালিয়াম নাইট্রাইডের কথাটাও বলতে হবে। 5G সেলুলার টাওয়ারের জন্য তৈরি এই মেটেরিয়াল এখন সরাসরি সামরিক এসআর রাডারে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সাধারণ সিলিকন চিপের বদলে 5G টাওয়ারের মেটেরিয়াল কেন সামরিক রাডারে ব্যবহার করতে হবে? আধুনিক এসআর রাডারগুলো যখন বহু দূরের স্টেলথ ফাইটার বা হাইপারসনিক গ্লাইডার ট্র্যাক করে, তখন প্রচণ্ড ভোল্টেজ আর তাপ উৎপন্ন হয়। সাধারণ সিলিকন চিপ সেই তাপে গলে যাবে। গ্যালিয়াম নাইট্রাইড সিলিকনের চেয়ে বহুগুণ বেশি তাপ সহ্য করতে পারে। মানে জাপান বিশাল ফাইটার জেটের পুরো কাঠামো নিজে তৈরি না করলেও এই সূক্ষ্ম সাব কম্পোনেন্টগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, যাতে গ্লোবাল সাপ্লাই চেন তাদের ওপর নির্ভরশীল থাকে। একদম। আর এই সাপ্লাই চেনের তীব্র গতি বজায় রাখার জন্যই প্রকিউরমেন্ট সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। মাল্টি ইয়ার রিকোয়েস্ট ফর প্রপোজালসের বদলে এখন কমার্শিয়াল সলিউশন ওপেনিংস চালু হয়েছে। ব্যাপারটা অনেকটা 10 বছর ধরে বাড়ির নকশা পাশ করার বদলে 2 দিনের মধ্যে প্রি ফ্যাব্রিকেটেড বাড়ি কিনে বসিয়ে দেওয়ার মতো, তাই না? হ্যাঁ, আর এই গ্র্যান্ড স্ট্র্যাটেজির প্রভাব পড়ছে টোকিওর ওটা সিটির মতো সাধারণ এলাকাগুলোতেও। বৃদ্ধ মেকানিক সাতো একসময় বিলাসবহুল ঘড়ির যন্ত্রাংশ বানাতেন, এখন তার সিএনসি মেশিনে সারফেস টু এয়ার মিসাইলের ফিন তৈরি হচ্ছে। হ্যাঁ, তিনি ক্যামেরার পার্টসে ছোট দাগ থাকলে ঘষে মসৃণ করতেন, কিন্তু মিসাইলের ফিনে তিনি ইচ্ছাকৃতভাবেই সেই আঁচড়ের দাগ রেখে দেন, যেন এই নিখুঁত প্রাণঘাতী ব্যবস্থায় এটা একটা মানবিক অসম্পূর্ণতার চিহ্ন। এই পরিবর্তনের মূল কারণ কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন ভূরাজনৈতিক বিন্যাস আর ট্রাম্প 2.0 ফ্যাক্টর বা আমেরিকার দিক থেকে মিত্রতা ছিন্ন হওয়ার ভয়। ওয়াশিংটনের আমেরিকা ফার্স্ট নীতির কারণে জাপান ভয় পাচ্ছে যে তাদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হতে পারে। আর তাই তারা সাপ্লাই চেইন ব্ল্যাকমেইল কৌশল নিয়েছে। মার্কিন সামরিক ব্যবস্থা যেন জাপানি যন্ত্রাংশ ছাড়া অচল হয়ে পড়ে, সেটা নিশ্চিত করা হচ্ছে। জাপান এখন প্যাট্রিয়ট মিসাইল তৈরি করছে আর মার্কিন যুদ্ধজাহাজের জন্য সরাসরি MRO অর্থাৎ মেইনটেনেন্স, রিপেয়ার এবং ওভারহল সুবিধা দিচ্ছে। হ্যাঁ, তারা কেবল প্যাসিভ ওয়ালেট হিসেবে বসে নেই। কুমামোতো প্রিফেকচারে তারা টাইপ 12 মিসাইল মোতায়েন করছে, যার পাল্লা 1000 কিলোমিটার। কিন্তু এখানেই একটা বড় খটকা লাগে। মানে মার্কিন সাপ্লাই চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার মাধ্যমে জাপান কি নিজেদের স্বায়ত্তশাসন নিশ্চিত করছে, নাকি ওটা সিটির মতন সাধারণ এলাকাগুলোকে ভবিষ্যৎ যুদ্ধের প্রাইমারি টার্গেটে পরিণত করছে? এটা একটা বিশাল কৌশলগত প্যারাডক্স। কারণ টেকনো উটোপিয়ানিজমের যুগটা, যেখানে মনে করা হতো মুক্ত বাণিজ্য আপনা আপনি বিশ্বশান্তি নিশ্চিত করবে, তা আজ সম্পূর্ণরূপে বিলুপ্ত। পিস ডিভিডেন্ডের খাতা এখন শূন্য। বিশ্ব প্রবেশ করেছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজিসদের এক নির্মম যুগে, যেখানে একটা জাতির টিকে থাকার অধিকার নির্ভর করে তার উৎপাদন ক্ষমতা আর ধ্বংসাত্মক শক্তি তৈরি করার গতির ওপর। গ্রেট পাওয়ার কম্পিটিশনের এই যুগে নিরাপত্তা কোনো চুক্তির মাধ্যমে পাওয়া যায় না। নিরাপত্তাকে কারখানায় উৎপাদন করতে হয়। একদম ঠিক। আধুনিক যুগে সত্যিকারের সার্বভৌমত্ব আসে ভৌত সক্ষমতা থেকে, অর্থাৎ কত দ্রুত এবং কত বড় পরিসরে একটা রাষ্ট্র ক্ষমতার হাতিয়ারগুলো তৈরি করতে পারে তার ওপর। আদর্শের চেয়ে কারখানার কংক্রিট আর স্টিলের ওজন এখন অনেক বেশি ভারী।